পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে শরীয়তপুরের নতুন ঘাটের কাজ শেষ পর্যায়ে। কাল থেকে মাঝির কান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচলের আশা। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, পানিতে তলিয়ে সড়ক। মেঘনার ভাঙনে ভোলার রাজাপুরে প্রায় 400 মিটার এলাকা বিলীন। অতিরিক্ত দামের অভিযোগে বাতিল হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে পর্দা ও জনশুমারির ট্যাব কেনার প্রস্তাব। আবারও দরপত্র আহ্বানের নির্দেশ। খরা বন্যায় নষ্ট হবে না পাকা ধান, দ্রুত ফসল তুলতে বাড়ছে আধুনিক যন্ত্রের ব্যবহার। খরচ অর্ধেক, অঞ্চল ভেদে 70% পর্যন্ত প্রণোদনা সরকারের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে শরীয়তপুরের মাঝির কান্দিতে নতুন ঘাটের কাজ শেষ পর্যায়ে। কাল থেকে মাঝির কান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু হওয়ার কথা, সে প্রস্তুতি চলছে সেখানে। এই মুহূর্তে মাঝির কান্দি ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মিম, এই যে মাঝির কান্দি ঘাট একেবারে প্রস্তুত রাখা হয়েছে, এখন কিন্তু শুধু সিদ্ধান্তের অপেক্ষা। এই সিদ্ধান্ত হলে কিন্তু ফেরি চলাচল করতে পারবে। এখানে কিন্তু কে টাইপ এবং মিডিয়াম 5টি ফেরি রয়েছে যেগুলো এই রুটে চলাচল উপযোগী, এবং এখানে কিন্তু জরুরি পরিষেবার গাড়ি এবং হালকা যানবাহন পারাপারের কথা রয়েছে। এবং এইভাবে কিন্তু দুপারে মানুষের অপেক্ষা যে কখন থেকে ফেরি চালু হবে। তো সংশ্লিষ্টরা বলছেন হয়তো আগামীকাল থেকে ফেরি চালুর একটা সম্ভাবনা আছে, তবে আজকে পরীক্ষামূলক কিন্তু ফেরি চলার একটা সম্ভাবনার কথা বিভিন্ন সূত্র থেকে বলছেন। তবে এই ব্যাপারে মন্ত্রণালয়ের একটা সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিআইডব্লিউটিসি, আর বিআইডব্লিউটিএ কিন্তু এই ঘাট পুরোপুরি সম্পন্ন করে ঘোষণা করেছেন যে এই ঘাটটি ফেরি চলাচলের জন্য উপযোগী। এবং এদিকে যে পদ্মা সেতুর যে নিচ দিয়ে যেই ফেরিগুলো চলাচল করতো তারা বলছিলেন যে সেখানে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ, এটা বলেই কিন্তু গেল 8 দিন ধরে এই গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। এই কারণে কিন্তু এই অঞ্চলে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং এখানকার অর্থনীতি সহ এখানকার নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়েছে, এবং মানুষের জরুরিভাবে কিন্তু যানবাহন পারাপার করা যাচ্ছে না। তবে এখানে কিন্তু ফেরি চলাচল না করলেও ট্রলার এবং লং চলাচল করছে, এবং এখানকার 87টি লঞ্চে কিন্তু যাত্রী পারাপার করছে। বাধ্য হয়ে কিন্তু যাত্রীরা ঝুঁকি নিয়েই অতিরিক্ত যাত্রী হিসাবে তারা লঞ্চে পারাপার হচ্ছেন, এবং এই ব্যাপারেও কিন্তু সংশ্লিষ্টদের তেমন আমরা তদারকি দেখছি না। এবং এই যে যেই মাঝিকান্দি ঘাট, এই পন্টুনটি কিন্তু বিআইডব্লিউটিসি দিয়েছে এবং ঘাটটি তৈরি করে দিয়েছে বিআইডব্লিউটিএ, এবং এই ঘাটের যে সংযোগ সড়ক এগুলো তো জরুরি ভিত্তিতে তৈরি করতে তাদের প্রায় 46 লাখ টাকা খরচ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এই যে নতুন একটি ঘাট চালু হচ্ছে, এটিকে ঘিরে কিন্তু এই শরীয়তপুরের মাঝিকান্দি এবং এই অঞ্চলের মানুষের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অনেকে কিন্তু ঘাটে ভিড় করছেন, ঘাট দেখতে আসছেন। তো এই ছিল নতুন যেই ফেরিঘাট তৈরি হয়েছে মাঝিকান্দি ঘাট, সেখানকার সবশেষ। মিম, মাঝির কান্দি ঘাট থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার অতিক্রম করেছে। এই মুহূর্তে ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছে তার কাছে। সজল, মিম, গতকাল রাত 8টার দিকে ফেনীর যে মুহুরী নদী রয়েছে, সেই মুহুরী নদীর ফেনীর ফুলগাজী উপজেলার যে সদর ইউনিয়ন রয়েছে, সেই সদর ইউনিয়নের যশপুর যে জায়গাটি রয়েছে সেখানে যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে। কিন্তু এই ভাঙনটি কিন্তু জুলাই মাসের 1 তারিখে এই একই নদীর এই বাঁধের 3টি স্থানে ভেঙেছিল। সেই 3টি স্থানে ভাঙনের পুনর্নির্মাণের কাজও চলছিল, কিন্তু অন্য 2টি ভাঙন পুরোপুরি মেরামত হয়ে গেল। এই অংশটি পুরোপুরি মেরামত না হওয়ায় এবং স্থানীয়দের যে অভিযোগ সেটি সঠিকভাবে মেরামত না করায় কিন্তু আবার একই স্থানে ভেঙে 4টি গ্রাম প্লাবিত হয়েছে। সেটা হচ্ছে জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া এবং কিসমুম আমন যে ধান রোপণ করা হয়েছে। এখন যে পানি কিন্তু দেখতে পাচ্ছেন থই থই করছে, এর পানির নিচেই কিন্তু আমনের সেই আমন ধান তলিয়ে আছে, আমনের যে রোপণ করেছে সেগুলো তলিয়ে আছে। কৃষি কর্মকর্তারা যেটা জানিয়েছেন যে ফেনীর
ফুলগাজী উপজেলায় 6,000 হেক্টরের বেশি তাদের লক্ষ্যমাত্রা। সকল আমনের ইতিমধ্যে কিন্তু প্রায় 15,200 থেকে 200 হেক্টর অলরেডি পানির নিচে তোলানো আছে এবং এইসব পানি যদি দ্রুত নেমে না যায় তাহলে এই সকল বিস্তর বা আমনের যে ধান রোপণ করেছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই 4টি গ্রামে শুধু নয়, দিন যত গড়াবে কিন্তু এই পানি আরও গড়িয়ে নিম্নাঞ্চল বা অন্য নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ওইদিকে নেমে যাচ্ছে সে সকল ধানের চারা যেগুলো রোপণ করা হয়েছে পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষি বিভাগ। আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে এখন ফেনীর যে ফুলগাজী এবং পরশুরাম যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং সেখানে যান যেতে গেলে কিন্তু তলিয়ে যাচ্ছে এবং ঘরবাড়িতে পানিতে তলিয়ে গিয়েছে। স্থানীয়রা যেটা জানিয়েছেন যে প্রতি বছরই কিন্তু এভাবে বন্যায় আসে এবং অনেকে রান্নাবান্না হচ্ছে না, মানুষের উঠানে ঘরবাড়িতে পানিতে তলিয়ে গিয়েছে। স্থানীয়রা যেটা জানিয়েছেন যে প্রতি বছরই কিন্তু এভাবে বন্যায় আসে এবং আকস্মিক তলিয়ে যাওয়ার কারণে কিন্তু প্রতি বছরই কিন্তু দুর্ভোগ মানে অকল্পনীয় একটা দুর্ভোগে পড়েন। গত মাসের 1 তারিখে কিন্তু জুলাই মাসের এভাবে সৃষ্টি হয়েছিল, বন্যার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন তারা কোনো ত্রাণ সহায়তা চায় না, এই যে প্রতি বছর বাঁধ ভাঙে সেই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান চায় তারা। এই ছিল এখানকার সবশেষ। মিম, ফেনীর ফুলগাজী থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার সজল। উজানের পানির তীব্র স্রোতে ভোলায় রাজাপুর এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে বিলীন হয়ে গেছে মাঝঘাট, 1/2 শতাধিক ঘরবাড়ি, মসজিদ সহ প্রায় 400 মিটার এলাকা। বর্ষার মধ্যে ঘরবাড়ি হারা পরিবারগুলো রয়েছে নানা ভোগান্তিতে। হুমকির মুখে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, বাগান ও ফসলি জমি। বালু ভর্তি জিও টিউব ফেলে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনার উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোত উত্তর ভোলার রাজাপুর ইউনিয়নের জোরখাল এলাকায় এসে আঘাত হানে। এতে নদীর প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়। স্রোতের আঘাতে রাজাপুরের জোরখাল মাছঘাট, বৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও এলাকার 1/2 শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে প্রায় 4 কিলোমিটার এলাকা। কিছু ঘর স্থানীয় ঈদগাহ ও বেড়িবাঁধের পাশে রেখেছেন ভাঙন কবলিতরা। তবে নতুন করে ঘর তোলার জায়গা না থাকায় দিশেহারা দরিদ্র পরিবারগুলো। ঘরবাড়ি সব তলেও যাইতে আছে, আপনার সাইন ফইরা মনে হয় 4-5 কানি ভাঙে একদিনে। উত্তরের পানি আইয়া চাপ দিয়ে নদীর ভাঙন বেতালে স্রোত হয়েছে। হুমকির মুখে আছে 1000 ঘর বাড়ি এবং বেড়িবাঁধও হুমকির মুখে আছে। অনেক ঘর দুয়ার ঘরের না মাল সরাই আগে মাল সরাই জ্বালাই বেরিয়ে বগল নিয়ে মাল মাথা ঘর দুয়ার নিয়ে রাখছি। তারপরে জায়গা বাসা নেই, ঘর নিয়ে ঘর ছুটে নিয়ে পয়সা ওঠাই মাস তরিকে কোনো রকম খোলা আকাশের নিচে রয়েছি। রাজাপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড পুরোটাই ভাঙন ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। নদী শাসন করা হয় যুবকের মাধ্যমে, তারপর পরবর্তীতে যদি সিসি ব্লক দেওয়া হয় তাইলে আমাদের এই দাস রক্ষা হবে। আর ভাঙন রোধে বালু ভর্তি জিও টিউব স্থাপনের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। তো ওইখানে প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যে আমাদের প্রোটেকশন ওয়ার্কের জন্য ডিবিপি প্রণয়নের কার্যক্রম চলমান আছে। মেঘনার ভাঙনের মুখে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, 5টি বাজার, 20টি শিক্ষা প্রতিষ্ঠান ও 5000 পরিবার। সময় সংবাদ, ভোলা। এখন আর ধান কাটা ও মাড়াইয়ে লাগছে না শ্রমিক। খরা বন্যায় নষ্ট হবে না পাকা ধান। খুব কম সময়ে ধান কেটে মাড়াইয়ের পর হয়ে যাবে বস্তাবন্দি। কৃষির আধুনিকায়নে অংশ হিসেবে এসবই করা হচ্ছে সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায়। খরচও কমেছে অর্ধেক। উন্নত যন্ত্রের জন্য অঞ্চলভেদে 70% পর্যন্ত প্রণোদনা দিচ্ছে সরকার। খলিল রহমানের ছবিতে সানবির রূপলের রিপোর্ট। কাস্তে দিয়ে কাটা হচ্ছে ধান, এরপর মাড়াই। পাল্টে যেতে শুরু করেছে চিরায়িত এই দৃশ্য। শ্রমিক সংকট আর আকস্মিক দুর্যোগে প্রতি বছরই ফসল তুলতে বেগ পেতে হয় কৃষককে। স্বাভাবিক সময়েও 10 থেকে 30% ফসলের অপচয় হয়। সবকিছু বিবেচনায় কৃষিখাতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে 2009 থেকে 5 বছর মেয়াদী প্রকল্প হাতে নিয়েছে সরকার। 2009 থেকে 2013-তে 150 কোটি টাকা ব্যয়ে এবং 2014 থেকে 2020 পর্যন্ত 339 কোটি টাকা ব্যয়ে খামার যান্ত্রিকীকরণের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রকল্পে 38,338টি এবং 25,000 বিভিন্ন কৃষি যন্ত্র কৃষকের হাতে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় 2020 থেকে 2024 মেয়াদে 3020 কোটি টাকা খরচ করতে চায় সরকার। সারা দেশে 52,000
হাজার কৃষি যন্ত্র পৌঁছে দেয়া হবে। এসব যন্ত্র কিনতে অঞ্চলভেদে 50 থেকে 70% প্রণোদনা দিচ্ছে সরকার, বাকি টাকা দিতে হবে কৃষককে। 30% আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ করতে হয়েছে। কৃষি ব্যাংক থেকে যদি সহজ শর্তে কোনো ঋণ পেতাম তাহলে আমার জন্য খুবই উপকৃত হইতাম। শ্রমিকদের ধান কাটলে দেখেন 3,500-3 হাজার টাকা লাগে, আর আমি এমনি 1600-1700-1800 বিতে কাটতে পারতেছি, আমার সময় কম লাগতেছে। যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, স্থানীয় কৃষি অফিসের অনুমোদনের পর কৃষককে সর্বোচ্চ সুবিধা দিয়ে যন্ত্র সরবরাহ প্রশিক্ষণ দেন তারা। তবে সরকারি ভর্তুকির পর বাকি অর্থ ফেরত পেতে অনেক সময় বিপাকে পড়তে হয় তাদের। সরকারের দিক থেকে এটাও পরিষ্কার করা হয়নি আসলে ওই টাকাটা কারা সংস্থান করবে। যদি কোম্পানিগুলি সংস্থান করে তাহলেও সরকারের একটা নীতিমালা এখানে থাকা উচিত যে কোম্পানি কিভাবে এই কিস্তির সিস্টেমটা কৃষককে দেবে। কৃষিমন্ত্রী জানান, কৃষির আধুনিকায়নের সরকারের এই প্রকল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে। কৃষি কর্মকাণ্ডে অনেকটা আপনার যান্ত্রিকরণ হবে এবং সরকার এখানে সাবসিডি বা ইনভেস্ট করছে যাতে করে দ্রুত আমরা যান্ত্রিকরণে যেতে পারি। আমাদের যদি বাজেট থাকে 10টা দেওয়া, মানুষ 15-20টা চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পে পুরো সুফল পেতে হলে কৃষি ঋণের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন বিবেচনায় অঞ্চলভেদে যন্ত্র সরবরাহের অনুমোদন দিতে হবে। চার্টারটা যদি ফিক্সেশন এবং সবার জন্য অ্যাকসেপ্টেবল না করে তাহলে অন্যান্য আরও 5-10 বছর আগে যেভাবে এই প্রোগ্রামগুলি মাঝখানে বন্ধ হয়ে যেত, এটা ওরকম হওয়ার সম্ভাবনা আছে। মেকানাইজড এগ্রিকালচার ছাড়া এই দেশে কৃষি চালানো যাবে না এবং কমার্শিয়াল এগ্রিকালচার চালানো যাবে না। যন্ত্র দিয়ে কাটা হচ্ছে ধান, লাগছে না শ্রমিক। কৃষির আধুনিকায়নে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে খরচও কমছে অর্ধেকের মতো। কিন্তু যারা এই প্রযুক্তি ব্যবহার করছেন তারা বলছেন যে সরকার যেভাবে ভর্তুকি দিচ্ছে তার পাশাপাশি যদি কৃষি ঋণের ব্যবস্থা করা যেত তাহলে আধুনিক কৃষিতে সুফল পেত বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভারত সরকারের উপহারের 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে আজ তৃতীয় চালানে আরও 40টি বেনাপোল বন্দর এসেছে। এর আগে 2টি চালানে 31টি অ্যাম্বুলেন্স আসে বাংলাদেশে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেগুলো পাঠানো হবে ঢাকায়। এই মুহূর্তে বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। আজিজ, ধন্যবাদ মিম আপনাকে। চলমান করোনা পরিস্থিতির যৌথ মোকাবেলা এবং চিকিৎসা সেবায় সহযোগিতা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশ সরকারকে 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হবে। সেই অ্যাম্বুলেন্সের তৃতীয় চালানে আজকে 40টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছাইছে। সকাল 9:40 অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছানোর পর সেটি বন্দরের চ্যাসিস ট্রাক টার্মিনালে রাখা হয়েছে। আপনাকে যদি একটু জানাই যে প্রতিবেশী দেশ ভারতের সাথে কিন্তু বাংলাদেশে রয়েছে বাণিজ্যের সম্পর্কের পাশাপাশি বন্ধুত্ব সৌহার্দ্যের সম্পর্ক। এই সৌহার্দ্য সম্পর্কের এই সৌহার্দ্য সম্পর্কের কারণে কিন্তু বিভিন্ন যে ক্রান্তিকাল সময় সে সময় ভারত বাংলাদেশের পাশে বিভিন্নভাবে দাঁড়িয়েছে এবং ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে কিন্তু বাংলাদেশও বিভিন্নভাবে তার বন্ধুত্বের জানান দিতে পাশে থেকেছে ভারত সরকারের। আপনাকে যেটা জানিয়ে রাখি যে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে আছে সে বেনাপোল বন্দরের যে কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে কাস্টম এবং বন্দরের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এই অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর থেকে নেওয়া হবে ঢাকাতে। পরে যে অ্যাম্বুলেন্সের ঢাকায় নেওয়ার পরে ঢাকা যে ভারতীয় হাই কমিশনার যারা প্রতিনিধি আছেন সে প্রতিনিধি কিন্তু এই অ্যাম্বুলেন্সগুলো বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে প্রতিবেশী দেশ ভারতে কিন্তু করোনা সংক্রমণ বর্তমানে পরিস্থিতি কিন্তু অনেক উন্নতি হয়েছে, যার কারণে তারা কিন্তু আস্তে আস্তে এই পথের যে বাণিজ্য সে বাণিজ্য কিন্তু স্বাভাবিক হয়েছে। আপনি জানেন চলতি বছরের 26 এবং 27 মার্চ যখন দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসে তখন বাংলাদেশ সরকারকে 109টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার কথা বলেছিল গেল 23 মার্চ প্রথমে একটি, তারপরে 7 আগস্ট 30টি এবং আজকে সর্বশেষ 40টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হলো। এই নিয়ে 3 চালানে বাংলাদেশে মোট 71টি অ্যাম্বুলেন্স আসলো। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভারত সরকার 109টি অ্যাম্বুলেন্সের মধ্যে 40টি অ্যাম্বুলেন্স তৃতীয় চালানে দিয়েছে তার সর্বশেষ তথ্য। মিম, বেনাপোল বন্দর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নতুন করে 35,000-এর বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছে ব্যবসা কর্তৃপক্ষ। গতকাল দুপুরে আশুলিয়ায় ঢাকা ইপিজেড এলাকায় প্রিমিয়ার ব্যাংকের বুথ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যবসার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান এ সময় রপ্তানি বেড়েছে 15.58% এবং বেড়েছে বিদেশি বিনিয়োগও। এদিকে টিকা পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ইপিজেড কর্মচারীদের ভ্যাকসিন দেওয়া হবে বলেও আশ্বাস দেন ব্যবসা চেয়ারম্যান। যেখানে গত অর্থ বছরে সারা পৃথিবীতে প্রায় 42% এফডিআই কম হয়েছে, সেখানে বাংলাদেশের কম হয়েছে 19.5 ভাগ। এই করোনাকালীন সময়ে গত এক বছরে ইপিজেটের ভিতরে 47,175 জন লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বাতিল হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের পর্দা ও জনশুমারি ট্যাব ক্রয় প্রস্তাব। বাজার দরের চেয়ে অতিরিক্ত দামের অভিযোগ উঠায় এই ক্রয় প্রস্তাব বাতিল করা হয়েছে। বুধবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই দুটি প্রকল্পের জন্য আবারও দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে। হরিপদ সাহার রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ড, ফরিদপুরে হাসপাতালের পর্দা কিংবা করোনা সুরক্ষায় হাত ধোয়ার কাজে ৮-১০ গুণ দামে জনসাধারণের জন্য বেসিন বসানো সহ নানা দুর্নীতির খবর ছিল গত ২-৩ বছর ধরে আলোচনায়। সম্প্রতি সেই রূপপুর প্রকল্পের দুটি আবাসিক ভবনের ১৯৬টি ফ্ল্যাটের পর্দার জন্য ব্যয় ধরা হয় ৪,৬৮,০০,০০০ টাকা। ১২৫০ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের পর্দার জন্যই খরচ ২,৩৯,০০০ টাকা। এদিকে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের জন্য ৩,৯৫,০০০ ট্যাব কিনতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর টেন্ডারে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ৫৪৮ কোটি এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪০২ কোটি টাকায় প্রস্তাব দেয়। নিয়ম ভেঙে যারা বেশি টাকা চেয়েছে তাদেরকেই পছন্দ বিবিএস এর। অতিরিক্ত ব্যয় করা হচ্ছে এমন প্রশ্নে দেশের গণমাধ্যমে সমালোচনার মুখে দুটি প্রস্তাবই বুধবারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাতিল করে আবারও দরপত্রের নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানিকে কাজ দেওয়া হচ্ছিল যেখানে ১৫০ কোটি টাকা বেশি, তো এই কারণে কি এটা রিটেন্ডার করার কথা বলা হলো? কিছুটা সেরকম, এটা আমার মনে হয় যে যেহেতু রিটেন্ডারের সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা এরপরে যখন আবার পারচেজ কমিটিতে আসবে তখন আমরা বিস্তারিত বলতে পারবো। করোনাকালে রাজস্ব আয় বাড়িয়ে সরকারের উন্নয়ন প্রকল্প চলমান রাখা যেখানে আরো চ্যালেঞ্জিং হয়েছে, সেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আরো কঠোর হতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশনা হাতে পেয়ে পাবজি, ফ্রি ফায়ার সহ অনলাইন গেমস ও টিকটক, বিগো লাইভের মতো অ্যাপ বন্ধের কার্যক্রম শুরু করেছে বিটিআরসি। বুধবার এ বিষয়ক নির্দেশনা হাতে পেয়ে কার্যক্রম শুরু করে সংস্থাটি। তবে ই স্পোর্টস সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের গেমসকে কেন্দ্র করে দেশে গড়ে উঠেছে পেশাদার গেমার। লাখ টাকা আয় করছে অনেক তরুণ, রাজস্ব পাচ্ছে সরকারও। এই অবস্থায় বন্ধ না করে কন্টেন্ট নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। ভিডিও গেমস, পাবজি, ফ্রি ফায়ার সহ অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ অ্যাপ বন্ধে গত ১৬ আগস্ট উচ্চ আদালতের রুল জারির পর বুধবার এই বিষয়ক নির্দেশনা হাতে পায় সরকারের সংশ্লিষ্ট সংস্থা বিটিআরসি। পরে লাইকি, বিগো, টিকটকের মতো অ্যাপের তালিকা তৈরি করে যেগুলো এখনই বন্ধ করা সম্ভব তা বন্ধ করার জন্য ডিপার্টমেন্ট অব টেলিকম .কে কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় সংস্থাটি। তবে ভিপিএন দিয়ে যেসব অ্যাপ চালানো যায় সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অ্যাপগুলোর অফিসে চিঠি পাঠানো হবে বলে জানায় বিটিআরসি। এতদিন আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকার পর এবার নির্দেশনা হাতে পেয়ে জোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুটি অ্যাপ সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে এটি ৩ মাসের বন্ধ করার জন্য, আর বলেছে অন্যান্য ক্ষতিকর যে গেমগুলো আছে সেইগুলো বন্ধ করার জন্য। আমরা সবাই মিলে একসাথে বসে তারপরে নির্ধারণ করে দেব যে অন্যান্য ক্ষতিকর বলতে যা যা বলা হয়েছে সেগুলো তারা যে ডেফিনেশন দেবেন অথবা যে নামগুলো দেবেন সেগুলোর বিরুদ্ধে আমরা আদালতের ওই রায়ের অংশটুকু বাস্তবায়ন করব। তবে সংশ্লিষ্টরা বলছেন যেখানে পাবজি ও ফ্রি ফায়ারকে কেন্দ্র করে উন্নত বিশ্বে এগিয়ে যাচ্ছে ই স্পোর্টস, অর্থ উপার্জন করছে তরুণরা। এই প্রেক্ষাপটে এসব গেম বন্ধ করার থেকে ভারতের মতো বাংলাদেশেও কাস্টমাইজড পাবজি চালু করার পরামর্শ তাদের। পাবজি বা ফ্রি ফায়ার এখানে ব্যান করা হয় তাহলে দেখা যাবে যে স্ট্রিমিং সেক্টরটাও অনেকটা ডাউন হয়ে যাবে। কোন রেটিং এর গেম কোন বয়সের নিচে হলে খেলতে পারে না সেটা আমরা নির্ধারণ করতে পারি। এইসব গেমের কিন্তু বিভিন্ন ধরনের আছে, কোনটা খুব মাত্রাতিরিক্ত ভায়োলেন্স, কোনটা লেস ভায়োলেন্স। এখন আমরা কোন মাত্রা পর্যন্ত চাই যে আমাদের ছেলেমেয়েরা দেখুক, এই জায়গাগুলো কিন্তু যদি গেম কর্তৃপক্ষের কথা বলা যায় তারা সেই ধরনের ভাবে কাস্টমাইজ সেই দেশের জন্য কিন্তু আসলে
এই গেম কন্টেন্ট দিতে পারে। সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে বাংলাদেশে ই স্পোর্টস গেমারের সংখ্যা প্রায় 20 লাখ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে মাচায় চাষ হচ্ছে গ্রীষ্মকালীন সিম। জমির পর জমির মাচায় ভরে আছে ফুল আর শিম। লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে এই শিম চাষ। ক্রেতা বিক্রেতাদের কাছেও রয়েছে এর চাহিদা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 10 বছর আগে চুয়াডাঙ্গায় অল্প পরিসরে অটো জাতের গ্রীষ্মকালীন শিম চাষ শুরু হয়। এ জাতের শিম মাচায় চাষ করতে হয়, তার কারণ মাচায় চাষ করলে ফলন হয় বেশি, কম পরিশ্রমে ও অল্প সময়ে লাভজনক ব্যবসা হওয়ায় এখন বাণিজ্যিকভাবে কৃষকরা শিম চাষ করছেন। জ্যৈষ্ঠ মাসে বীজ বপনের 45 দিন পর গাছে ফুল আসতে শুরু করে। আশ্বিন মাস পর্যন্ত শিম পাওয়া যায়। সদর উপজেলায় সবচেয়ে বেশি 400 হেক্টর জমিতে চাষ হচ্ছে এই শিম। প্রতি বিঘা জমিতে শিম চাষে কৃষকদের খরচ হয় 30,000 থেকে 35,000 টাকা। বাজারে প্রতি কেজি শিম পাইকারি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা দরে। এতে খরচ বাদে বিঘাতে কৃষকের লাভও হয় দ্বিগুণ। গ্রীষ্মকালের সময় এই যে মাচায় হলেও চাষ করি, করার পরে আমাদের এই সিমের ফলনটা একটু ভালো হয়, তাতে আমাদের হচ্ছে লাভজনক হয়। সিম চাষ জিনিসটা করা হচ্ছে লাভজনক। আমরা এই নতা পাতা এই সবগুলো কেটে কুইটে সাফ করি, করে আমাদের 200 টাকা হাইরে দেয়। শীতের অগ্রিম চাষ এই সিমের ঢাকা, চিটাগাং, ময়মনসিংহ অনেক চাহিদা। কৃষি বিভাগ বলছে অসময়ের এই শিমের চাহিদা ও লাভ বেশি। যেহেতু এই সিমটা আমাদের অসময়ে আসে, তো এখানে যদি আমরা নিরাপদভাবে সিমটা বাজারে তুলতে পারি, তাহলে একদিকে কৃষকরা যেরকম বেশি লাভবান হবে, অন্যদিকে ক্রেতারা হচ্ছে যে নিরাপদ সবজি পাবে। জেলায় চলতি মৌসুমে 950 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন অটো জাতের শিম চাষ হয়েছে। প্রায় 11,400 মেট্রিক টন শিম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। কুয়েতের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা সবজির বাজার সুলাইবিয়া আল ফুরদা। এই মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে এখনও জমে ওঠেনি বেচাকেনা। বিমান চলাচল শুরু হলে বেচাকেনায় মন্দা ভাব কেটে যাবে, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ 1.5 বছর পর লকডাউন তুলে নিলেও কুয়েতের সুলাইবিয়ার ভেজিটেবল মার্কেটের রেস্টুরেন্টগুলোর বেচাকেনায় মন্দাভাব এখনও কাটেনি। এই মার্কেটে প্রবাসী সহ স্থানীয় নাগরিকরা চাহিদা অনুযায়ী কেনাবেচা করলেও নেই আগের মতো প্রাণচাঞ্চল্য। একসময় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সেখানে এখন আগের মতো লোক সমাগম না হওয়ায় রেস্তোরাঁগুলোর বেচাকেনা আগের মতো জমে ওঠেনি। বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে পারছেন না বলে শ্রমিক সমস্যায় ভুগছে অনেক রেস্তোরাঁ। সরকারের দেয়া নির্দেশনা মেনে বিমান চলাচল শুরু হলে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন। সেক্ষেত্রে বেচাকেনায়ও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, এমনটাই আশা প্রবাসী ব্যবসায়ীদের। এই মুহূর্তে আমরা আমাদের লোকবল সংকটে আছি, বিশেষ করে আমাদের অনেক সহযোগীরা দেশে আটকে পড়ে আছে, যার কারণে একটু অসুবিধায় আছে। সারা বিশ্বে বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ, বিমান বন্ধ। তো আমাদের কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই, আমাদের কুয়েতে লকডাউন উঠে দিয়েছেন, আমাদের ব্যবসা আগের মতন চালু করে দিয়েছেন। আমরাও চেষ্টা করতেছি, কিন্তু ব্যবসা বাণিজ্য আগের মতো নাই, আমরা যেন আবার ফিরে আসতে পারি। কুয়েতে করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়ায় সবকিছুই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। রেস্টুরেন্টগুলো আবারও ফিরে যাবে চিরচেনা ব্যস্ততায়, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। সময় সংবাদ, কুয়েত। অবশেষে যুক্তরাষ্ট্রের রাস্তায় নামলো ওয়াইমোর স্বয়ংক্রিয় গাড়ি। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর কয়েকজন চালক এই গাড়ি চালানোর স্বাদ নেন। প্রতিষ্ঠানটি বলছে নিখুঁতভাবে সড়কে চলতে আরও অনেক কাজ করতে হবে, আর এক্ষেত্রে চালকরা অভিজ্ঞতা জানিয়ে উন্নত প্রযুক্তির সমাবেশ ঘটাতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ওয়াইমোর। সান ফ্রান্সিসকোর ব্যস্ত শহরে সাদা রঙের ঝকঝকে তকতকে একটি গাড়ি চলছে। গাড়িতে চালকের আসনে চালক রয়েছেন ঠিকই, তবে তার হাত নেই স্টিয়ারিংয়ে। পরীক্ষামূলক আরও একটি ধাপ পার করতে এভাবেই চলছে প্রযুক্তি নির্মাতা জায়ান্ট কোম্পানি আলফাবেটের সহ প্রতিষ্ঠান ওয়াইমোর সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি।
2017 সালের শেষ দিকে ইন্টেলের সঙ্গে যৌথভাবে নির্মাণ শুরু করে মঙ্গলবার কয়েকজন সাধারণ চালককে এই গাড়ি ব্যবহারের সুযোগ দিল কোম্পানিটি। তবে ওয়াইমো বলছে আরও অনেক কাজ করতে হবে তাদের। রোডম্যাপ তৈরির মতো স্পর্শকাতর বিষয়গুলো নিখুঁতভাবে করতে হবে। কিভাবে ব্যবহারকারী এটি পাবে ও ব্যবহার শেষে রেখে দেবে তা সহজ করতে হবে। আমরা জানি এই কাজের জন্য সান ফ্রান্সিসকো খুবই চ্যালেঞ্জিং একটি শহর, তবে আশা করছি জরুরি মুহূর্তে কি করতে হবে তা ঠিক করতে আমরা এখান থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পারবো। চালক যাতে তার চারপাশের বিশ্বকে উপলব্ধি করতে পারে সেজন্য ক্যামেরা, রাডার ও লিডার সহ অনেক সেন্সর রাখা হয়েছে ওয়াইমোর গাড়িতে। খুব শিগগিরই অনেকে এই গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বড় পরিসরে বাজারে আসার আগে এ পর্যায়ে চালকদের অভিজ্ঞতা আমাদের সেভাবে সহযোগিতা করবে যেভাবে আপনি কোনো অ্যাপ ব্যবহার করার সময় সেই প্রতিষ্ঠানকে করে থাকেন। যেমন তারাই ভালো বলতে পারবেন আমাদের কোথায় কোথায় আরো অনেক বেশি কাজ করতে হবে। পিকআপ ও ড্রপের অভিজ্ঞতাই বা কেমন। যে কেউ চাইলেই এই গাড়ি ব্যবহারের জন্য ওয়াইমোর অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারছেন। আবেদনের পর ওয়াইমো বাছাই করবে কে এই গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। তবে ব্যবহারকারীরা এই গাড়িতে চলাচলের অভিজ্ঞতা কোম্পানির বাইরে কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না এমন শর্ত দেয়া হচ্ছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। আগামী বছরে জানুয়ারিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এতে 2 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ এ কাজ শুরু করবে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে এই প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানান তিনি। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে শরীয়তপুরের নতুন ঘাটের কাজ শেষ পর্যায়ে। কাল থেকে মাঝির কান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচলের আশা। ফেনীর ফুলগাজীতে মোহরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে সড়ক। মেঘনার ভাঙনে ভোলার রাজাপুরে প্রায় 400 মিটার এলাকা বিলীন। খরা বন্যায় নষ্ট হবে না পাকা ধান। দ্রুত ফসল তুলতে বাড়ছে আধুনিক যন্ত্রের ব্যবহার। খরচ অর্ধেক। অঞ্চল ভেদে 70% পর্যন্ত প্রণোদনা সরকারের। এ ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।